রাজবলহাটের মা রাজবল্লভী। মা এখানে শ্বেতকালী রূপে পূজিতা। মা রাজবল্লভীকে নিয়ে রয়েছে নানান পৌরাণিক কাহিনী। আজ এই ভ্লগে তোমাদের সাথে সেই সমস্ত পৌরাণিক কাহিনীর পাশাপাশি শেয়ার করে নেব আমার শ্বশুরবাড়ির কিছু স্মৃতিকথা। ইংরাজি 1242 খ্রিস্টাব্দে রাজা সদানন্দ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করে হুগলি, হাওড়া, বর্ধমান নিয়ে একটা পরগনা ছিল। এই পরগনার শেষ রাজা ছিল ভাগবতী সর্দার শনি। এটা দামোদর নদের পূর্ব তীরে গভীর বনে একটা আচ্ছন্ন গ্রাম ছিল। রাজনীয় হঠাৎ ঈশ্বরের শরণাপন্ন, তিনি সব সাধনা শুরু করলেন। সব সাধনা করে মাওনাতে নরমালি শ্মশানকালী আমরা দেখে থাকি, শ্মশানে যেহেতু সব সাধনা করে হয়েছে, তো মায়ের রং হয় গায়ের রং কালো, কিন্তু এখানে মা রাজবল্লভী মা গায়ের রং সাদা। এর পেছনে কোনো কারণ আছে না? মানে মায়ের ভোগটা কি কি হয়? ভাত, ডাল, ঘাটা, সব রকম সবজি দিয়ে, মাছ দিয়ে একটা তরকারি পায়। খুব ভালো লাগছে। কত বছর আগে আছে? 4-5 বছর। আমি এটাই বলবো যে মাঝখানে সিটে বসা অভ্যেস নেই, ড্রাইভার সিটে বসতে দিচ্ছে না। হ্যাঁ, স্কুলের টাইমে গেছিলাম, স্কুলে পড়তাম। এখন অনেক বছর পর যাচ্ছি। অনেকে যারা অনেক দূর থেকে আসবেন, হ্যাঁ, একটা সময় আছে, এটা মন্দির থেকে জানলাম যে 8টার সময় টিকিটটা দেওয়া হয়। তখন অনেকের পক্ষে তো সেটা সম্ভব হবে না 8টার সময় এসে যাওয়া। তো সেক্ষেত্রে কি আপনার কোনো ফোন নাম্বার আছে যে আপনাকে ফোন করলে আপনি টিকিট কেটে রাখতে পারবেন? আমাকে সকালবেলা 9টার মধ্যে ফোন করে দিলে, আমি একটু যে ফোন নম্বরে ফোন করে দিলে আমি ভোগের কুপন কেটে রাখবো এবং একটা পয়সাও বেশি লাগবে না। ভোগের মন্দিরের কুপনও 30 টাকা, আমাদের দোকান থেকে নিয়ে 30 টাকা দিয়ে সংগ্রহ করতে পারবে, শুধু সকালে ফোনটা করে দিতে হবে। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অফ মৌসুমী। আজকে হচ্ছে 2রা জুন, রবিবার। আজকে আমরা সবাই সপরিবারে চলে যাচ্ছি হরিপালে রাজবল্লভী মায়ের দর্শনে। এর আগেও আমরা অনেকবার গিয়েছি, তো অনেক বছর বাদে আবার যাওয়া হচ্ছে। এই যাওয়ার প্ল্যানটা অ্যাকচুয়ালি আমাদের ছিল হচ্ছে পয়লা বৈশাখের দিন, কিন্তু সেটা যেহেতু গাড়িটা নিয়ে আমরা বেরোতে পারিনি বলে সেজন্য যাইনি আর কি। সেটা কেন, সেটা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো, সেটা আর এখন এখানে বলছি না। তো আজকে তো আমরা যাচ্ছি মায়ের ওখানে, তোমাদেরকে দেখাবো যে মায়ের ওখানে যাওয়ার রাস্তাটার তো রুট প্ল্যান তোমাদেরকে বলবোই, তার সাথে শেয়ার করবো যে ওখানে গিয়ে যারা ভোগ খেতে চাইছো বা ওখানে কি কি নিয়ম আছে আর যা যা ওখানে তোমাদের দেখানোর আছে সবকিছু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে পুরো জার্নিটাতে আমার সঙ্গে থেকো। আজকে যে আমরা যাচ্ছি রাজবল্লভী মায়ের দর্শন করতে যাচ্ছি, তো আমরা তো হাওড়া থেকে যাচ্ছি। তো হাওড়া থেকে রাজবল্লভী ধরো কেউ যদি যেতে চাইছে, তো তারা কিভাবে যাবে সেই রুট প্ল্যানটা তুমি বলো, মানে বাই কার যদি কেউ যায় আর কি, সেটা তুমি বলো। হাওড়া থেকে বাই রোড যদি যেতে চায়, সেটা হচ্ছে যে যেতে হবে আমাদের আলমপুর হয়ে বা অঙ্কুরাটি হয়ে ডোমজুরের রাস্তা ধরে, ওটা সোজা একদম হরিপালের যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তা ধরেই যেতে হবে, ঠিক আছে। আর এটা আরও বেশি ভালো যখন আমরা গুগলের হেল্প নিয়ে নিই, গুগল ঠিক জায়গা মতো পৌঁছে দেবে, অসুবিধে কিছু কারণ নেই, রাস্তাঘাট সব পরিষ্কার। হ্যাঁ বলবো। এর নাম হলো টিটু। এ আমার গাড়িতেই থাকে, খুব কিউট কিউট টিটু। একে আমি কিনেছিলাম ব্যান্ডেল চার্চ থেকে, সেখান থেকে আমাকে থাকে। আমরা যখন নিজে টিটু আমার কোলে থাকে। ঠিকঠাক আছে, কিন্তু হাত জোর করে যাচ্ছে, মানে টাকা পেমেন্ট হয়নি বলে ভীষণই আনন্দ হচ্ছে। অনেকদিন পর আমরা বেরিয়েছি সবাই মিলে, প্রায় 1 মাস
মাত্র ভোট ফোট কাটিয়ে তারপরে যাচ্ছি ঘুরতে। এই জন্যই বেরোয়নি, গাড়িটা বড় গাড়ি তো ইলেকশনের না ধরে নেয়, জাস্ট ইলেকশনটা ওভার হয়েছে বেরিয়েছে। আপনার কি বক্তব্য? খুব ভালো লাগছে। কত বছর আগে আছে? 4-5 বছর, এই 20 সালের আগে। ঠিক আছে, 4-5 বছর হয়ে গেছে। হ্যাঁ আমি যখনই গেছি ভোরবেলা গেছি। হ্যাঁ খুব ভালো। আমি এটাই বলবো যে মাঝখানে সিটে বসা অভ্যেস নেই, ড্রাইভার সিটে বসতে দিচ্ছে না, খুব সমস্যা। এখন ছেলে বড় হয়ে গিয়ে গাড়ি আমার হাতে আর দেয় না, আর আমার হাত ইসবিস করে। হ্যাঁ, রেস্ট নয়, রেস্ট এখন কিসের রেস্ট, এখন আমাকে এখন লাদাখ যেতে হবে। ছোটবেলায় গেছিলাম অনেক বছর আগে, এখন আবার 4 বছর হবে না, 3 বছরের মাথায় গেছিলাম। অনেক টাইমই তো হলো তখন। হ্যাঁ, তখন স্কুলে পড়তাম, এখন আমি কলেজ কমপ্লিট হয়ে গিয়ে এখন আমি ইন্টার্নশিপ করছি আবার। হ্যাঁ, স্কুলের টাইমে গেছিলাম, স্কুলে পড়তাম। এখন অনেক বছর পর যাচ্ছি আবার, দেখা যাক ওখানে গিয়ে। আমার এখন আন্দুল রোড দিয়ে অঙ্কুরহাটি হয়ে বায়া ডোমজুর হয়ে আমরা যাব হচ্ছে রাজভোলহাট। জায়গার নামই হচ্ছে রাজভোলহাট, আর ওখানে মন্দিরটার নাম হচ্ছে রাজভোলহাট টেম্পল। রাজবল্লভী মায়ের টেম্পল, জায়গাটার নাম রাজভোলহাট। তো আমরা ওখানে এখন যাচ্ছি, ডোমজুর হয়ে যাব অঙ্কুরহাটি ক্রস করবো, তারপরে ভেতর দিয়ে ডোমজুর হয়ে তারপরে যাবো। তাহলে সবাই মিলে একসাথে বলো জয় রাজবল্লভী মা। জয় রাজবল্লভী মা। তো যাওয়ার পথে মাঝে মাঝে আমরা একটু ব্রেক নিয়ে নিচ্ছিলাম, তারই সঙ্গে আমার কর্তামশায় চোখে পড়ে গেছে পেয়ারা। তো স্বভাববশত তিনি নেমে পড়লেন। গাড়িতে পেয়ারা খেতে খেতে আমার শাশুড়ি মা, আমার কর্তামশাই এবং আমার দেওরজি তাদের ছোটবেলাকার স্মৃতিকথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করলেন। রাস্তাটা দেখে কি কি মনে হচ্ছে? না, রাস্তাটা দেখে এটা একটু পরেই হরিপাল পৌঁছবো আমরা। তো হরিপাল আগে আমরা কি করতাম, ছোটবেলা আমাদের বাবা নিয়ে আসতেন, তো হরিপাল স্টেশনে নামতাম, নেমে ওখান থেকে একটা 10 নম্বর বলে একটা বাস ছিল, মানে বাস রুট নাম্বার হচ্ছে 10, বাসে করেই আমরা যেতাম রাজবলহাট, আটপুর হয়ে যেতাম ভায়া আটপুর। তারপরে ছোটবেলা আমরা নাইট স্টে করেছি এদের তাঁতিদের বাড়িতে, যেখানে একদম হ্যান্ডলুম, মানে আমরা ওখানে তাঁতিদের বাড়িতে গিয়ে থাকতাম ছোটবেলায়, এগুলো করেছিলাম। ভেরি নস্টালজিক, পুরোনো স্মৃতি মনে পড়ছে। একদমই তাই। 18 থেকে 20 বছর পরে যাচ্ছে। আমরা যখন ছোটবেলায় যেতাম আর কি, মানে 2 ভাই, তো আমরা তখন ওই গরমে ছুটি ফুটি পড়লে তখন ওই তাঁতিদের বাবা খবর দিয়ে দিত যে ছেলেমেয়েরা যেতে চায় তোমাদের ওদিকটায় একটু থাকবে, গিয়ে ওদেরকে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসো। তাঁতিরা এসে আমাদেরকে নিয়ে যেত। আমার বাবা ধুতি পরতেন, ধুতি পাঞ্জাবি সাদা, এবং সেই ধুতিটা তৈরি হতো রাজবলহাটে এবং অর্ডার দিয়ে, এবং সেই ধুতি নিচেতে হতো ভেলভেট পাড়। সেই ভেলভেট পাড় স্পেশালি যে তাঁতি আমাদের তৈরি করতেন, মারা গেছেন এখন, তো সেই ভদ্রলোকের বাড়ি হচ্ছে রাজবলহাটে। মায়ের জন্য শাড়ির অর্ডার হতো আর বাবার জন্য ধুতি অর্ডার হতো। ধুতি আমাদের বাড়িতে এসে ডেলিভার হতো। মানে আজকে পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ছে। এই যেতে যেতে গাড়িতে যেতে যেতে পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, আমরা কি কি করতাম, বাবা কি বলতো, তারা এসে কি আমাদের করতো। হ্যাঁ, এবং চরকা যে ওখানে যে সুতোটা তৈরি হতো, যেখানে শাড়ি ধুতির তাঁতের পারপাসে, যেটা চরকা গুলো আমরা ঘোরাতাম, ঘুরিয়ে সুতোর থেকে বান্ডিল বানাতাম। ছোটবেলায় গিয়ে ওটা খেলার মাধ্যমে আমরা ওটা করতাম।
দুধারে সবুজ ধান খেয়ে তার মধ্যিখান দিয়ে যেতে সত্যি একটা অদ্ভুত রকমের আনন্দ উপভোগ করা যায়। তো আমরা এখানে মায়ের মন্দিরে পৌঁছে গেছি। এটা হচ্ছে মায়ের মন্দিরে প্রবেশ করার প্রথম গেট। আর ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মায়ের নহবতখানা। দুর্গাপুজোর সময় সকাল সন্ধ্যায় এখানে নহবত বাজানো হয়। এখানে 4 চাকা গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং করার সুবন্দোবস্ত আছে। আর আমার কর্তামশাইরা গাড়িতে আস্তে আস্তে তাদের স্মৃতিকথায় যে তাঁতিদের কথা বললেন তাদেরই বংশধর হলেন অভিজিৎ দা। এই অভিজিৎ দাকে আমরা আগের দিনকে ফোন করে বলে দিয়েছিলাম, তাই তিনি আমাদের জন্য ভোগের টিকিট কেটে রেখেছিলেন। আমরা গাড়ি পার্কিং করে প্রথমে ঢুকে পড়লাম মা রাজবল্লভী দশকর্মা ভান্ডার, যেটি মন্দিরের একদম পাশেই রয়েছে। এখানে তুমি পেয়ে যাবে পুজো দেবার যাবতীয় সরঞ্জাম খুবই সহজলভ্য মূল্যে। দোকানে পৌঁছে দাদা সবার আগে দিয়ে দিলেন আমার হাতে গঙ্গা জল। আমার নাম সমরেশ দাস। আপনার লাল চেরি আছে, আলতা সিঁদুর, ওকে, এটা 51 টাকা। হ্যাঁ, আপনারা পূজা করতে চাই, এটা 1 টাকা আপনার মাথা বন্ধ করে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ধূপ আছে, আলতা সিঁদুর আছে, এটা আমি দিয়ে দেবো, দিয়ে ওদের থেকে বেঁকে যাবে বলে আমি দিই। হ্যাঁ, এখানটা বাতি, এটাই দিয়ে দিন আমাকে। একটাই তো না তো? না, একটাই, আমরা একটাই ফ্যামিলি। আপনি মাকে ইমালাই পরে না কোন আর কিছু মালা পরে না? হ্যালো, আচ্ছা, এই মালা এটা পরাবে তো? হ্যাঁ হ্যাঁ, পরে মায়ের শাড়ি যেগুলো পরাবে পরাবে। মা তো অত বড়। ওনাদের বলাতে ওনারা মায়ের জন্য একটি বড় মালা তৈরি করে দিলেন। ঝুড়িতে একটা আলতা সিঁদুর, এটা শাখা পলা, ধূপ, একটা বাতি, মায়ের একটা লাল চূর্ণি, এটা মিষ্টি, এখানে নাম গোত্র লেখা আছে, আর হচ্ছে ফুল। এটা মায়ের আসল। বাহ, আসছি। হ্যাঁ হ্যাঁ। পুজোর জন্য সমস্ত সরঞ্জাম নিয়ে আমরা প্রথমেই মন্দিরে প্রবেশ করে মায়ের কাছে পুজো নিবেদন করলাম। আমরা যখন পৌঁছেছি তখনও মাকে ভোগ নিবেদন করা হয়নি। ভোগ নিবেদন করার আগে পণ্ডিত মশাইরা মায়ের সাজ প্রস্তুত করছিলেন। এরপর বাচ্চা হয়নি, এখান থেকে কবজ দেয়, বাচ্চা হলে অন্নপ্রাশনের আগে অথবা পরে ফটো দিয়ে পুজো দেয়। আর স্থানীয় ঠাকুরমশাইয়ের কাছ থেকে জেনে নিলাম মায়ের মন্দির প্রতিষ্ঠার আদি কথা। স্পেশাল করে কোনো তাঁতি আছে যিনি বানিয়ে দেন? এখানে আগে যে সিস্টেম ছিল তাঁতিরাই বানিয়ে করতো, এখন ফ্যান্সি কাপড় উঠেছে, বেনারসি কাপড় অনেক আছে, যে কোনো ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসটা না কাটলে 14 হাত সেগুলো মাকে ওইভাবে করানো হয়, মানে আলাদা করে 14 হাত বানিয়ে কি করানো হয়? বানিয়ে এখানকার তাঁতিরা যে কোনো তাঁতের কাপড়, যেটা আমরা হ্যান্ডলুম বলি, হাতে তৈরি করছি, এগুলো হচ্ছে এখানে বানিয়ে তৈরি। সেই এখানে তো মা মাছ খান ঢোকে, তো কেউ ধরুন যদি মাছ দিতে চায় তো কটার মধ্যে এসে দেবে? 10টার মধ্যে মাছ নিয়ে এসে। আর ভোগের টিকিট যখন কাটবে তারা কটার মধ্যে কাটতে হবে? এখানে 8টা থেকে টিকিটটা শুরু। এখন 30 টাকা আছে প্রতি মাথা পিছু। যেদিন যেমন ভক্ত সমাগম হয় তারপর টিকিটটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, শুরুটা হয় 8টা। কোনোদিন 12টা অব্দি টিকিট হচ্ছে, কোনোদিন 10 টাকা টিকিট বন্ধ হয়ে যায়। ভক্ত সমাগম আমরা 1000-1200 টাকা ছাড়ি। তারপরে কারণ হচ্ছে কাঠের জায়গায় রান্না, পরিকাঠামো সেভাবে এখনো হয়নি, আরো সেট তৈরি হচ্ছে খাবার, হলে হয়তো একটু বাড়বে। অন্য গুরুপদে ব্যানার সকাল 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। মাঝখানে যখন কাপড় পরানো হয় তখন 2-10 মিনিট বন্ধ থাকে, আর ভোগের টাইমটা বন্ধ থাকে, আর বাকি সবসময় ভোগের টাইম কটা? মোটামুটি 1:30 মায়ের। আচ্ছা, এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? আমাদের কাছে যেটুকুনি তথ্য আছে, ইংরাজি 1242 খ্রিস্টাব্দে রাজা সদানন্দ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছে। এর পেছনে কোনো ঐতিহাসিক কারণ আছে? ঐতিহাসিক কারণ থাকবে, তখন এটা হচ্ছে একটা পরগনা ছিল, পুরসুর পরগনা, হুগলি, হাওড়া, বর্ধমান নিয়ে একটা পরগনা ছিল। এই পরগনার শেষ রাজা ছিল ভাগ্যী সর্দার শনিবাঙ্গ চতুরানন নিয়োগী। চতুরাননের একমাত্র কন্যা সন্তান তারা সুন্দর। এই তারা সুন্দরকে বিবাহ দেওয়ার জন্য নদিয়ার পূজা হইতে গোপাল মুখোপাধ্যায়ের পুত্র সদানন্দ মুখোপাধ্যায়কে নিয়ে এনে তারা সুন্দরের সঙ্গে বিবাহ দিল। আর চতুরান নিয়োগী ওনার জামাইয়ের ওপর রাজ্যভার ছেড়ে দিলেন।
রাজ্যভার ছেড়ে যাবার উনি রায় উপাধি গ্রহণ করলেন। এটা দামোদর নদের পূর্ব তীরে গভীর বলে একটা আচ্ছন্ন গ্রাম ছিল রাজপুর, একটা এটা শ্মশান ছিল। আর ওই সদানন্দ মুখোপাধ্যায়কে বিভিন্ন সময় পশু পাখি শিকার করতে বেরোতো। উনি একদিন অনেক পশু পাখি শিকার করেছে, ক্লান্ত হয়ে গেছেন, ঠান্ডা হয়ে গেছে, এখানে এসে বিশ্রাম করছে। উনি হঠাৎ ঈশ্বরের শরণাপন্ন হলেন, আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি আর এইসব পশু পাখি শিকার করবো, পৃথিবীতে এমন কি কেউ নেই যে আমাকে একটা সত্যের পথ দেখাবে। ওনার কাপালি কৃষকের এখানে দেখেন, কাপালি বলেন এই শ্মশানটা খুব পবিত্র, আপনি এখানে সব সাধনা করেন। উনি সব সাধনা শুরু করলেন, সব সাধনা করে মা ওনাকে দেখা দিন, আমি এখানে প্রতিষ্ঠা পেতে চাই, আমার বাড়ি তৈরি করো, করে আমার এখানে প্রতিষ্ঠা করো। রাজা তখন বিভিন্ন প্রশ্ন করলেন, আমি কি করে প্রতিষ্ঠা করবো। মা তখন বিস্তারিতভাবে জানালেন। আচ্ছা, নর্মালি শ্মশানকালী আমরা দেখে থাকি, শ্মশানে যেহেতু সব সাধনা করে হয়েছে, তো মায়ের রং হয় গায়ের রং কালো, কিন্তু এখানে মা রাজবল্লভী মা গায়ের রং সাদা, এর পেছনে কোনো কারণ আছে? বলেছিলেন যে আমার রূপ হবে শ্বেত কালী, শরৎকালের জ্যোৎস্নার মতো আমার গায়ের রং হবে, কি বুঝা কি নয়না, উপর থেকে বোঝা যায় না, ভেতরে নরমুণ্ড নরহস্ত আছে যেটা কালীর থাকে, আর দক্ষিণ হাতে আছে তীক্ষ্ণ ছুরি, আর বাম হাতে আছে রুধির পাটি, রক্তের পাটি। মা এখানে চেয়েছিলেন আমি শ্বেত কালী রূপে পূজিতা হব, ঠিক আছে, পূজিতা হয় দুটা রূপে, শ্বেত কালী রূপে উনি দেখা দিয়েছিলেন। অনেক ধন্যবাদ চক্রবর্তী। মায়ের মন্দিরে রয়েছে শ্রী বাণেশ্বর শিবলিঙ্গ, শ্রী ত্রম্বকেশ্বর শিবলিঙ্গ, শ্রী সোমেশ্বর শিবলিঙ্গ, শ্রী রাজরাজেশ্বর শিবলিঙ্গ ও শ্রী নন্দীশ্বর শিবলিঙ্গ। মায়ের মন্দিরের ঠিক সামনেই রয়েছে নাট মন্দির, আর রয়েছে বলি দেওয়ার স্থান। এখানে দুর্গাপূজার সময় অষ্টমীর দিন মহিষ বলি দেওয়া হয়। মায়ের মন্দিরে রয়েছে তুলসী পুকুর আর পদ্ম পুকুর। কথিত আছে তুলসী পুকুরেই মা প্রতিদিন সকালবেলায় স্নান করতে আসেন। মায়ের মন্দিরের ঠিক পেছনেই রয়েছে ভোগ প্রসাদ গ্রহণ করার স্থান, যেখানে নিচে বসে এবং চেয়ার টেবিলে বসে খাওয়ার সুবন্দোবস্ত আছে। ভোগের জন্য একটি 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। প্রতিদিন 1000-এরও বেশি সংখ্যায় মানুষ এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেন। মাকে ভোগ নিবেদন করার সময় এইভাবে পর্দা দিয়ে ঘিরে দেওয়া হয়। মায়ের ভোগটা আপনি রান্না করেন তো? ভাত, ডাল, ঘাটা, সব রকম সবজি দিয়ে, মাছ দিয়ে একটা তরকারি। মায়ের বিশেষ অনুষ্ঠানে কোনো বিশেষ মানে পদ কি মায়ের জন্য রান্না হয়? কোনো ভক্ত যদি যায় এক্সট্রা কোনো খিচুড়ি টিচুড়ি এসব হয়, পলোয়া খরচা করলে পলোয়া হয়। আচ্ছা, ধরুন যদি কেউ চাইলো যে এখানে এসে মায়ের ভোগটা দিতে চান, মানে তার পছন্দের মতো মাকে ভোগ দিতে চান, তার জন্য কি করতে হয়? তার জন্য তার সমস্ত খরচাটা করতে হবে, যত লোক হবে সেই লোকের সমস্ত যেন সবাই পায়, সেই খরচাটা তাকে টোটাল বহন করতে হবে। যেকো মাছ বাদ দিয়ে সব মাছ মাথায় আমসোল করে দেওয়া হয়, রাজা মুড়ো বাদ দিয়ে মাঝে হাতে আমসোল করে দেওয়া হয়, বাদ বাকি ল্যাটা চ্যাং কই এগুলো চলে না, এবার সব রকম মাছ। মায়ের সারা মানে দিন থেকে রাত অব্দি মায়ের কবার ভোগ করে? ভোগ একবারই হবে, আর রাত্রিবেলা শীতল আরতি হবে, লুচি, আর এই ভোগ একবারই হবে। আমার নাম প্রসাদ শাহ চৌধুরী। আমরা এখন 3 জন আছি, এই যে আরেকজন আছে দাঁড়িয়ে আছে, অমিত পাদা, রানা শাহ চৌধুরী। সাপালতি মানুষ এখানে মায়ের সেবায় যারা থাকবে তারাই একমাত্র ভোগ রান্না করতে পারবে, তাছাড়া অন্য কেউ পারবে না। আচ্ছা, ধরুন এরপরে আপনারা এই জেনারেশনে করছেন, এর পরবর্তী জেনারেশনটা কিভাবে সেটেল হয়? আমাদের বাড়ির যে কোনো বাচ্চা থাকলে তাকে তৈরি করতে হবে, এরকম চেন সিস্টেম বাপ কাকারা করে এসেছে, এখন আমরা করছি, আবার আমাদের পরে যারা জেনারেশন চলছে তাদেরকে শেখাতে হবে। মাকে রূপোর থালা বাটিতে ভোগ নিবেদন করা হয়। যারা বসে ভোগ খেতে পারবেন না তাদের জন্য রয়েছে বাড়িতে ভোগ নিয়ে যাওয়ার সুবন্দোবস্ত। একাদশী তিথি থাকায় মা যেহেতু সেদিন চালের ভোগ প্রসাদ খেতে পারবেন না, তাই মায়ের জন্য ভোগ প্রসাদ আমি প্যাক করে নিলাম।
নমস্কার, আমার নাম চিন্ময়, আমি মন্দিরের সেবাই। সকালে চাবি খোলা থেকে চাবি দেওয়ার জন্য মন্দিরের মেনটেন্সের দায়িত্ব বলুন, ভোগের দায়িত্ব বলুন, অনেকটাই আমাকে বহন করতে হয়। এখানে মায়ের ভোগ হয়, মায়ের 30 টাকা মিল। বর্তমানে 30 টাকার বিনিময়ে মানুষ ভোগ প্রসাদ পায়। ভাত হয়, সব কিছু আনাজ দিয়ে, কাঁচা মাছ দিয়ে মায়ের তরকারি হয়, পায়েস হয় আর ডাল হয়। 30 টাকা মিলের মধ্যে এটা থাকে। কোনো ভক্ত যদি ডোনেশন করে তখন আমরা আইটেম পাঠিয়ে দিতে পারি। মায়ের এখানে নিত্য মাছ দিতেই হয়। চিংড়ি মাছ হচ্ছে মায়ের প্রিয় জিনিস। আর রাত্রে মায়ের লুচি হয়, লুচি প্রসাদ মায়ের মতো হয়, ভক্তদের জন্য নয়। ওখানে আখের গুড় হচ্ছে মাকে দিতেই হয়, মায়ের প্রিয় জিনিস। এরপর আমরা বসে পড়লাম ভোগ প্রসাদ গ্রহণ করতে। ভোগ প্রসাদ দেওয়ার আগে বেশ কিছু দিদি ছিলেন যারা সমস্ত জায়গা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিলেন। তারপর চলে এলো প্রত্যেকের জন্য একটি করে পরিষ্কার স্টিলের থালা। প্রথমেই পরিবেশন করা হলো ভাত, ডাল, তারপরে মায়ের সমস্ত সবজি দিয়ে আর মাছ দিয়ে একটি তরকারি, আর সবশেষে পায়েস। খাওয়ার পরে প্রত্যেককেই তাদের নিজের বাসন নিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়ার নিয়ম। সমস্ত ভক্তদের ভোগ প্রসাদ নিবেদন করার পরেই সেবায়েতরা নিজেরা ভোগ প্রসাদ গ্রহণ করেন। আর এটা হচ্ছে মায়ের বাগান। মাকে দীপ্রাহরি ভোগ নিবেদন করার পর মায়ের সাজ আবার পরিবর্তন করে দেওয়া হয়। মায়ের মন্দিরের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য আগে থাকতে টিকিট বুকিং এর জন্য তোমরা যোগাযোগ করতে পারো আশীর্বাদ মিষ্টান্ন ভান্ডারের সঙ্গে, যেটি মন্দিরে প্রবেশ করবার সময় ঠিক বাঁ হাতে পড়বে। আমার নাম সীমন্ত কুণ্ডু, আশীর্বাদ মিষ্টান্ন ভান্ডারের এই দোকানেই থাকি। আমরা রাজবল্লভী মন্দিরে এলে এখানে পুজো দেওয়া থেকে টিফিনের ব্যবস্থা সমস্ত কিছু পেয়ে যাবেন। যেটা সবচেয়ে জরুরি, ধরুন অনেকে তারা অনেক দূর থেকে আসবেন, হ্যাঁ, একটা সময় আছে যেটা মন্দির থেকে জানলাম যে 8টার সময় টিকিটটা দেওয়া হয়। দেখুন অনেকের পক্ষে হয়তো সেটা সম্ভব হবে না 8টার সময় এসে যাওয়া। তো সেক্ষেত্রে কি আপনার কোনো ফোন নাম্বার আছে যে আপনাকে ফোন করলে আপনি টিকিট কেটে রাখতে পারবেন? আমাকে সকালবেলা 9টার ফোন করে দিলে, আমি একটু যে ফোন নম্বরে ফোন করে দিলে আমি ভোগের কুপন কেটে রাখবো এবং একটা পয়সাও বেশি লাগবে না। ভোগের মন্দিরের কুপনও 30 টাকা, আমাদের দোকান থেকে নিয়ে 30 টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন। শুধু সকালে ফোনটা করে দিতে হবে। জল খাবারও পেয়ে যাবেন এখানে, আর দূর থেকে নিলে কোনো কিছু অসুবিধা হবে না। আমার মা, মাগো তোমার নেই কো তুলনা, তুমি সকল ভক্তের মা। ব্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।